আজকে আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে চলেছি এটি একটি তামিল অ্যাকশন ইমোশনাল সাসপেন্স থ্রিলার মুভিটার গল্প সম্পর্কে বলতে গেলে একজন পুলিশ কনস্টেবলের হাতে অনাকাঙ্ক্ষিতভাবে একজনের খুন হয়ে যায়। কনস্টেবলটি সেই খুনের ধামাচাপা দিতে গিয়ে আরো অনেক নির্দোষ লোককে খুন করে ফেলে। শেষ পর্যন্ত সেই কনস্টেবলটির সাথে কি হয় এবং কিভাবে তার হাতে একের পর এক নির্দোষ মানুষের খুন হয়ে যাচ্ছিল তা জানতে পুরো ভিডিওটি মন দিয়ে দেখতে হবে। আর ভয় নেই, জাস্ট 5 মিনিট মুভিটা ধৈর্য সহকারে দেখলেই মুভির মজা পুরো দমে পেতে শুরু করবেন। আর আমি নিজে আপনাদের কথা দিচ্ছি, মুভিটার অ্যাকশন ইমোশন সাসপেন্স পুরো আপনার হৃদয় ছুঁয়ে যাবে। আর বেশি কথা না বাড়িয়ে মুভির কিছু ঝলক দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতেই দেখি কিছু ছেলে পেলে একটা লোককে বেধর পেটাচ্ছে। এমন সময় সেখানে তেজা নামের একটা ছেলে আসে। তেজা আসতেই ছেলেটা হাত জোর করে বলে, ভাই আমি ভুল করে আপনার উপরে গুলি চালিয়েছি, ভাই জীবনে আর কখনো এরকম ভুল করব না, ভাই আপনার পায়ে পড়ছি, এবারের মতো আমাকে মাফ করেন। তেজা ছেলেটার কলার ধরে বলে, এত বছর ধরে তুই আমার গ্যাংয়ে কাজ করলি আর তুই আমারই উপর গুলি করার সাহস দেখালি। ছেলেটা তখন বারবার তেজার কাছে ক্ষমা চাইতে থাকে, বাট তেজার রেগে ছেলেটাকে ঘোষাতেই পরপারের ভিসা কনফার্ম করে দেয়। আসলে এই তেজা এই শহরের একজন গ্যাং লিডার। এই শহরে যত রকমের 2 নম্বর কাজ, মার্ডার সব এই তেজার ছেলেপেলে করে বেড়ায়। সিন কাট হলে রাজু নামের একটা দরিদ্র ছেলের সাথে পরিচিত হই, আর এটা রাজুর ছেলে বাসন্ত। তো রাজু তার ছেলেকে নিয়ে একটা হাসপাতালে আসলে প্রিয়া নামের একজন ডক্টর তাকে ভেতরে আসতে বলে। প্রিয়া বাসন্তের মেডিকেল রিপোর্ট দেখে মন খারাপ করে বলে, আমি বলেছিলাম না রাজু, এখানে বাসন্তের ট্রিটমেন্টের কোনো ফ্যাসিলিটিস নেই। যদি তুমি প্রাইভেট হাসপাতালে বাসন্তের অপারেশন করাও তাহলে কমপক্ষে 10 থেকে 12 লাখ টাকা লেগে যাবে। এতগুলো টাকার কথা শুনতেই রাজুর মুখটা মলিন হয়ে যায়। প্রিয়া তখন বলে, তুমি চিন্তা করো না, আমি একজন ডক্টরকে চিনি, ওনার নাম রত্নাকর শেট্টি। আমি বাসন্তের সম্পর্কে ওনাকে সকল কিছু খুলে বলেছি। উনি 5 থেকে 6 লাখ টাকার মধ্যেই বাসন্তের অপারেশন করে দেবে। যত দ্রুত সম্ভব তুমি বাসন্তকে নিয়ে ওনার সাথে দেখা করো। এটা বলে প্রিয়া চলে গেলে রাজু তার ছেলেকে নিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে, কারণ রাজুর কাছে তার ছেলের অপারেশন করার মতো অতগুলো টাকা নেই। আসলে রাজু এই শহরের অলিতে গলিতে ফুচকা বিক্রি করে কোনো রকমে তার সংসারটা চালায়। সিন কাট হলে দেখি রাতে রাজ নামের একজন পুলিশ অফিসার কনস্টেবল ভাস্করকে নিয়ে পেট্রোলিং করার জন্য বের হয়েছে। এমন সময় রাজের হাত থেকে ফোনটা নিচে পড়ে যায়। রাজ ফোনটা নিচ থেকে নিতে গেলে ভাস্করও তখন নিচে তাকায়। এমন সময় একটা মহিলা তাদের গাড়ির সামনে চলে আসে। ভাস্কর ব্রেক কষার সাথে সাথেই মহিলাটা গাড়িতে বাড়ি লেগে রাস্তায় পড়ে যায়। ভাস্কর ও রাজ তখন সাথে সাথে গাড়ি থেকে বের হয়ে মহিলাটিকে তুলে বলে, বোনজি ঠিক আছেন আপনি? মহিলাটি কাঁদতে কাঁদতে ইশারা করে কিছু একটা বোঝানোর চেষ্টা করে। রাজ তখন গাড়ি থেকে একটা টর্চ লাইট নিয়ে মহিলাটির দেখানো রাস্তায় যেতে থাকে। তো রাজ হাঁটতে হাঁটতে একটা বাড়ির ভিতরে আসে। এসে দেখে কেউ একজন একটা লোককে মার্ডার করেছে। তার মানে ওই মহিলাটা এই লাশটা দেখেই অনেক ভয় পেয়েছিল। সাথে সাথে রাজ কন্ট্রোল রুমে খবরটা জানিয়ে দেয়। আর সিন কাট হয়ে পরের দিন সকালে আসলে দেখি লক্ষ্মী নামের একটা লেডি অফিসার সকল পুলিশ টিমকে বলতেছে, ক্রাইম স্পটে কোনো রকমের প্রমাণ পাওয়া যায়নি। ভিকটিমকে কে খুন করেছে এবং এর পেছনে কে কে আছে তার কোনো সূত্রই আমাদের কাছে নেই। তবে মার্ডারের প্যাটার্ন দেখে মনে হচ্ছে এটা কোনো গ্যাংয়ের কাজ। আর এই মার্ডারের পিছনে কতজন ইনভলভ ছিল, ওরা কে এবং কোথা থেকে এসে ভিকটিমকে মার্ডার করলো তার কোনো সূত্রই আমাদের কাছে ছেড়ে যায়নি। এটার মাধ্যমে আমরা এটা তো বুঝতে পারি যারা ভিকটিমকে মার্ডার করেছে তারা অনেক চালাক। তাই আমাদের এই শহর সহ অন্য শহরেরও সকল জায়গা থেকে সকল ফাইল সংগ্রহ করতে হবে। তাহলে দেখা যাবে আমরা কোনো না কোনো ক্লু খুঁজে পেয়েছি যেটা আমাদের কেসটা সলভ করতে সাহায্য করবে। এমন সময় একজন কনস্টেবল লক্ষ্মী ম্যাডামকে টিভির দিকে তাকাতে বলে। নিউজে বলে কাল রাতে কেউ একজনকে মার্ডার করেছে, আর এই মার্ডারটা হয়েছে হাই সোসাইটির জিকে কলোনিতে। মানে আমাদের বোঝানো হচ্ছে যেখানে মার্ডারটা হয়েছে সেখানে সবসময় পেট্রোলিং টিমের নজরদারিতে থাকার কথা ছিল। তো একজন বলে শহরে প্রতিনিয়ত খুনের সংখ্যা বেড়েই চলেছে, জানি না পুলিশ ফোর্স কি করছে। তো আরেকজন বলে আমাদের পুলিশ স্টেশনে বসে থেকে থেকে তাওয়া দিচ্ছে, যার কারণে সকল চোর গুন্ডা খোলাখুলি তাদের তাণ্ডব বাড়িয়ে চলেছে। মানে নিউজ মিডিয়া, আমজনতা, সাংবাদিক সকলেই এই খুনের পিছনে পুলিশকেই দায়ী করতেছে। তার কারণ শহরে একের পর এক খুন হয়ে চলেছে, বাট পুলিশ খুনিকে কোনোভাবেই ধরতে পারছে না। তো লক্ষ্মী এরকম নিউজ শুনে টেনশনে পড়ে গেলে ঠিক সেই সময় উপর থেকে ফোন করে অফিসার লক্ষ্মীকে বলে, শোনো লক্ষ্মী, তোমার আগে আমাকে মিডিয়াকে জবাব দিতে হচ্ছে। যদি তুমি এই সিচুয়েশন সামলাতে না পারো তাহলে আমাদের পরবর্তী সিচুয়েশন আরো খারাপ হয়ে যাবে। দরকার হলে সকল কেস ফেলে রেখে এই কেসটা সলভ করার চেষ্টা করো। লক্ষ্মী তখন বলে, স্যার আপনি টেনশন করবেন না, আমি যত দ্রুত সম্ভব খুনিকে অ্যারেস্ট করে কেসটা সলভ করার চেষ্টা করছি। অফিসার বলে, মনে রেখো আমাকে যেন দ্বিতীয়বার তোমাকে ফোন দিয়ে ওয়ার্নিং দিতে না হয়। এটা বলে ফোন কেটে দিলে লক্ষ্মী টেনশনে পড়ে যায়।
পরের সিনে উইলসন নামের একটা ছেলেকে স্টেশনে আসতে দেখি। এই উইলসন এসআই পদে নতুন নিয়োগ হয়েছে। তো উইলসন স্টেশনের ভেতরে আসলেই মাহেন্দ্র নামের একটা অফিসার তাকে ভেতরে বসিয়ে রেখে উইলসনের ফাইলটা লক্ষ্মী ম্যাডামের কাছে এনে বলে, ম্যাডাম এই ছেলেটা নতুন জয়েন করেছে। ম্যাডাম তখন ফাইলে সাইন করে বলে ওকে ডে শিফট দিয়ে দাও। এমন সময় পুলিশ স্টেশনের পাশে তেজা তার গ্যাংয়ের ছেলেপেলে নিয়ে এসে একটা পুলিশকে ধমকি দিচ্ছিল, কারণ এই খুনের তদন্ত করতে পুলিশেরা তার গ্যাংয়ের একটা ছেলেকে ধরে এনেছে। তো পুলিশটা বলে, তেজা তুই পুলিশের কাজের মাঝে বাধা দিতে আসিস না। তেজা রেগে বলে, তুই আমাকে ধমকি দিচ্ছিস? যে আমার লোককে থানায় নিয়ে এসেছে তুই তাকে বাইরে আসতে বল। পুলিশটাও তখন রেগে বলে, এটা তোর বাবার বাসা না যে তুই যেটা বলবি সেটাই করতে হবে। এসব বলতে বলতে তাদের মধ্যে তর্ক লেগে যায়। থানার ভেতর থেকে উইলসন আর একটা অফিসার তাদের তর্ক করা দেখে বাহিরে আসে। তো অফিসার বিক্রম পরিবেশটা ঠান্ডা করার জন্য তেজাকে বলে, দেখ তেজা, ও ভুলে তোর লোকের গায়ে হাত তুলেছে। ইনভেস্টিগেশন শেষে তোর লোককে আমি তোর কাছে পাঠিয়ে দেবো। তেজা আঙুল ঝেঁকিয়ে বলে, আমি যদি ওকে ভুল করে মারি তাহলে কি তুই বসে থাকবি? এটা শুনতে উইলসন রেগে মেগে তেজাকে একটা থাপ্পড় বসিয়ে দেয়। এভাবেই তাদের দুজনের মধ্যে মারামারি লেগে যায়। মহেন্দ্র তখন কোনো রকমে উইলসনকে সাইডে নিয়ে এসে বলে, মাথাটা তা ঠিক আছে তোর? তুই ওকে কেন মারলি? উইলসন বলে, স্যার আপনি শুনেছেন তো আমাদের নামে কিরকম বদনাম করছিল। মহেন্দ্র রেগে বলে, তুই কি মনে করেছিস পুলিশের পোশাক পরেছিস বলে তুই সবকিছু করতে পারবি? একে তো উইলসন পুলিশে নতুন, তার উপরে আবার তেজার মতো গ্যাংস্টারকে কষিয়ে দিল। উইলসন বলে, স্যার আপনি ওর সাপোর্ট কেন নিচ্ছেন? ওর মতো গুন্ডাকে তো এক। মহেন্দ্র বলে, আব্বে নিজের রাগকে কন্ট্রোল করতে শেখ, আর পুলিশেরা কখনো মারপিট করে না। উইলসন মহেন্দ্রের কথায় গুরুত্ব না দিলে মহেন্দ্র বলে, বেশি বাড়াবাড়ি করলে এই পোশাকটা হারিয়ে ফেলবি। উইলসন তখন রেগে মেগে বাইক স্টার্ট দিয়ে সেখান থেকে চলে যায়। চায়ের দোকানে আসলে দেখি উইলসন সিগারেট খাচ্ছে। এমন সময় সুভাষ নামের একজন সিনিয়র অফিসার সেখানে আসে। এই সুভাষ উইলসনের ভালো বন্ধু এবং এই সুভাষই উইলসনের চাকরিটা পাইয়ে দিয়েছে। তো এরপর দুজনে চা খেতে খেতে গল্প সল্প করে। সিন কাট হয়ে পরের দিন কমিশনার লক্ষ্মী ম্যাডামের বাড়িতে আসলে দেখি ইন্সপেক্টর রাজ লক্ষ্মীর বাবা, মানে বাপ বেটি দুজনেই পুলিশের চাকরি করে। সবচেয়ে বড় কথা হলো লক্ষ্মী তার বাবার উপরের পদে আছে। তো লক্ষ্মী তার বাবাকে বলে, আর সন্ধ্যা 7টার দিকে সালমান বাড়ি দেখানোর জন্য একটা পার্টি নিয়ে আসবে, আপনার ওনার সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই, আমি সবকিছু দেখে নেব। এটা শুনতেই রাজের মনটা অনেক খারাপ হয়ে যায়, কারণ এই বাড়িতে তার বাবা মায়ের, তার ওয়াইফের অনেক স্মৃতি জড়িয়ে আছে, আর সে সব স্মৃতিগুলো ছেড়ে অন্য কোথাও যেতে চায় না। কিন্তু ছেলে মেয়ে বড় হলে বাবা মায়ের কথার কোনো মূল্য থাকে না, তাই সে চুপচাপ লক্ষ্মীর কথা শোনে এবং মন খারাপ করে সেখান থেকে চলে যায়। সিন চলে আসে দরিদ্র রাজুর পরিবারে। রাজুর বউ যমুনা রাজুকে বলে, দেখো না একটু সেটজিকে ফোন করে, উনি আমাদের ছেলের অপারেশনের জন্য কিছু করে কিনা। রাজু তখন যমুনার কথাই সেটজিকে কল করে বলে, নমস্তে সেটজি, আমি রাজু বলছি। সেটজি বলে, কোন রাজু? রাজু বলে, ফুচকা বিক্রেতা রাজু। লোকটি তখন রাজুকে চিনতে পেরে বলে, আচ্ছা বলো রাজু। রাজু বলে, আমার ছেলে অনেক অসুস্থ সেটজি, ডক্টর বলেছে অপারেশন করাতে 5 থেকে 6 লাখ টাকা লাগবে। সেটজি বলে, আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করছি, তুমি কাল সকালে চলে এসো। এটা শুনে রাজু মনে মনে অনেক খুশি হয়, কারণ এখন সে তার ছেলেকে বাঁচাতে পারতেছে। যমুনাকেও এই খুশির খবরটা বললে যমুনাও অনেক খুশি হয়। সিনেবার উইলসনের কাছে আসলে দেখি উইলসন হাসপাতালের সামনে কারোর জন্য অপেক্ষা করতেছে। এমন সময় ডক্টর প্রিয়া উইলসনের গাড়িতে উঠলে বুঝতে পারি এই প্রিয়া উইলসনের বুলবুলি। প্রিয়া রাগ করে উইলসনের সঙ্গে কোনো কথা না বললে উইলসন কিভাবে তার বুলবুলিকে মানাবে সেটা ভাবতে থাকে। তো প্রিয়া মিষ্টি রাগ করে বলে, আমি তোমাকে সকাল থেকে ফোন করতেছি, ফোন কেন উঠাওনি আমার? তোমার কাছে 5 মিনিট সময় নেই আমার জন্য, আর ওদিকে ভাই আমার বিয়ের জন্য ছেলে দেখতেছে। যদি তোমার কাছে কিছুটা সময় আমার জন্য থাকে তাহলে প্লিজ বিয়ের জন্য আমার ভাইয়ের সাথে দেখা করো। এটা শুনে উইলসন ভাবতে থাকলে প্রিয়া ইমোশনাল হয়ে বলে, উইলসন প্লিজ একবার আমার জন্য আমার ভাইয়ের সাথে কথা বলো। কিন্তু তারপরও উইলসন চুপ থাকলে প্রিয়া রেগে বলে, তোমার দ্বারা কিচ্ছু হবে না। উইলসন তখন প্রিয়াকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, তুমি চাও তোমার জন্য তোমার ভাইয়ের সাথে কথা বলি, তাই তো? আচ্ছা ঠিক আছে, কালই তোমার ভাইয়ের সাথে কথা বলবো, 100% কনফার্মড। প্রিয়া রেগে মনে মনে বলে, কত বছর ধরে কালটাই আসতেছে না। উইলসন তখন তার বুলবুলিকে সান্ত্বনা করার জন্য রোমান্টিক মাইন্ডে বলে, যদি তুমি সবসময় আমার উপরে রাগ করে থাকো তাহলে আমি তোমাকে কিভাবে আমার ভালোবাসাটা বোঝাবো। এটা বলে প্রিয়াকে কাছে টেনে নিতে যায়, কিন্তু রাগ করে প্রিয়া উইলসনকে সরিয়ে দেয়। এরপর সিন রাতে রাজুর কাছে আসলে দেখি রাজুকে যেই সেটজি বাসান্তের অপারেশনের টাকা দেওয়ার জন্য আশ্বস্ত করেছিল সেই সেটজি এখন রাজুর ফোনটা রিসিভ করছে না। রাজু তখন অসহায় হয়ে তার দোকানে বসে থেকে ভাবতে থাকে এখন সে কোথা থেকে এতগুলো টাকা ম্যানেজ করবে। সিন লক্ষ্মী ম্যাডামের কাছে আসলে দেখি ম্যাডাম তার পুলিশ টিম নিয়ে একটা ক্রাইম স্পটে এসেছে। আসলে শহরে আবার মার্ডার হয়েছে, খুনি এবার স্বামী স্ত্রী দুজনকেই মার্ডার করেছে। তো ম্যাডাম ক্রাইম স্পটে আসার সাথে সাথে মিডিয়ার লোক লক্ষ্মীকে ঘিরে ধরে, কিন্তু ম্যাডামের কাছে তো কোনো জবাব
নেই, তাই সে মিডিয়াকে ইগনোর করে ভেতরে ঢোকে। শর্মা ম্যাডামকে বলে ভিকটিম একজন আইটি এমপ্লয় আর ওনার ওয়াইফও ছিল বাড়িতে। ওনাদের ছোট্ট একটা মেয়ে আছে, মেয়ে কম্পিটিশনের জন্য বাহিরে ছিল, বাহির থেকে ফিরে এসে দেখে তার বাবা মা দুজনই মার্ডার হয়েছে। ম্যাডাম মার্ডারের প্যাটার্ন দেখে মনে হচ্ছে এই মার্ডারটাও ওই একই গ্যাংয়ের কাজ। এমন সময় লাক্ষ্মী দেখে ভিকটিমের মেয়ে তার বাবা মায়ের জন্য অঝরে কান্না করতেছে। মেয়েটার এমন করুণ কান্না দেখে লাক্ষ্মীর মনটা খারাপ হয়ে যায়, তার চোখে পানি চলে আসে। কিছুটা সময় পর একটা অফিসার ভিকটিমের ল্যাপটপ চেক করে সিসিটিভি ফুটেজ দেখতে পায়। লাক্ষ্মী ফুটেজটা প্লে করলে দেখে একটা লোক মুখ বেঁধে বাড়ির পিছন থেকে ভেতরে ঢুকে মার্ডার করে আবার ওই একই রাস্তা দিয়ে বাইরে আসে। মানে খুনি এই একজন এবং এই সিরিয়াল কিলার। এখান থেকে সিন কাট হয়ে প্রিয়ার বাড়িতে আসলে দেখি উইলসন বিয়ের প্রস্তাব নিয়ে প্রিয়ার ভাইয়ের সাথে কথা বলতে এসেছে। প্রিয়ার ভাই উইলসনের ব্যাপারে সকল কিছু শুনে বলে, আমি জানি তুমি অনেক ভালো একটা ছেলে, কিন্তু আমি এই বিয়েটাতে রাজি হতে পারছি না। কিন্তু কেন? তার কারণ হলো উইলসনের পরিবার খ্রিস্টান আর প্রিয়ার পরিবার হিন্দু। উইলসন বলে, স্যার এই সময় কেউ জাতপাতের পরোয়া করে না। কিন্তু প্রিয়ার ভাই বলে, আমি আমার ডিসিশন চেঞ্জ করতে পারবো না, কারণ সমাজে আমাদের একটা মান সম্মান আছে। আমি অনেক কষ্টে এত দূর পর্যন্ত পৌঁছেছি, আর এইসব ভালোবাসা টালোবাসা বিয়ের আগেই শুনতে মানাই। বিয়ের পর সকল ভূত মাথা থেকে বের হয়ে যায়। এরকম ভাবেই প্রিয়ার ভাই আরো জ্ঞান দিতে থাকলে উইলসন রেগে মেগে সেখান থেকে চলে যায়। রাতে উইলসন মনের কষ্টে চায়ের দোকানে এসে বিড়ি টানতেছে। এমন সময় প্রিয়া সেখানে আসে। প্রিয়া উইলসনকে রেগে বলে, ভাইয়ের সাথে তোমার অনেক গুরুত্বপূর্ণ একটা ডিসকাশন চলছিল, আর তুমি রেগে সেখান থেকে উঠে কেন আসলে? এটা বলো, তুমি কেন গিয়েছিলে? বিয়ের জন্যই তো। উইলসন বলে, তুমি সবসময় আমাকেই দোষী করো। তোমার ভাই তো জাতপাতের কথা বলে আমাকে খেপিয়ে তুললো। প্রিয়া বলে, শোনো উইলসন, ভাইয়া যদি আমাদের বিয়েটাতে রাজি না থাকে তাহলে তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। এমন সময় উইলসনকে মারার জন্য তেজা তার ছেলেপেলে নিয়ে সেখানে আসে। প্রিয়া ব্যাপারটা বুঝতে পেরে উইলসনকে নিয়ে সেখান থেকে যেতে থাকে। তেজা তখন উইলসনকে ভাঙিয়ে বলে, কি হলো স্যার, আজ আমাকে মারবেন না নাকি? আজ ভয়ে পালাচ্ছেন নাকি? উইলসন তখন যেতে ধরতেই প্রিয়া উইলসনকে বলে, প্লিজ তুমি যেও না। উইলসন বলে, আমি মারপিট করব না, জাস্ট কথা বলেই চলে আসবো। এটা বলে উইলসন প্রিয়াকে বুঝিয়ে সুঝিয়ে তেজার সামনে আসে। উইলসন বলে, ভালোবেসে তোদেরকে বলতেছি এখানে কোনো মারপিট করব না, তাই ভালোই ভালো এখান থেকে চলে যা। কিন্তু তেজা দুষ্টু ইশারায় বলে, প্রথমে তোর গায়ে হাত দিব নাকি তোর হিরোইনের গায়ে হাত দিব? এটা বলে সবাই হাসতে থাকে। উইলসন এবার আর তার নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না, তাই তামিল স্টাইলে সবাইকে বেধড় সাইজ করতে শুরু করে। তো মারপিট শেষে উইলসন প্রিয়ার দিকে তাকিয়ে বলে, কি হলো? এরপর আর কি তাদের ভালোবাসার কিছু সুন্দর মুহূর্ত দেখানো হয়, আর যার মাধ্যমে আমরা বুঝতে পারি তারা একে অপরকে অনেক ভালোবাসে। সিন কাট করে রাজুর কাছে আসে। তো রাজু বাইরে যাবার জন্য বের হতে ধরলে যমুনা বলে, বাবুর শরীর অনেক অসুস্থ, এই ওষুধটা কিনতে হবে। রাজু পকেটে হাত দিয়ে দেখে তার কাছে ওষুধ কেনার মতো টাকা নেই, তাই সে যমুনার থেকে ওষুধের বোতলটা নিয়ে বলে, বাড়িতে ফিরে আসার সময় আমি কিনে আনবো নে। মানে রাজুর কাছে ওষুধ কেনার মতো টাকা নেই, তাহলে সে তার ছেলের অপারেশন করার মতো টাকা কোথায় পাবে? সিন উইলসনের কাছে আসলে দেখি প্রিয়া উইলসনকে অনেকগুলো টাকা দিয়ে বলে, যাদের যাদের কাছে টাকা ধারো তাদেরকে এই টাকা দিয়ে পরিশোধ করবে। উইলসন বলে, আমি তোমার থেকে টাকা নিতে পারবো না। প্রিয়া তখন অধিকার ফলিয়ে বলে, যেটা বলছি সেটা করো। এটা বলে প্রিয়া চলে যেতে ধরলে উইলসন তাকে ডাক দেয়। প্রিয়া কাছে আসতে উইলসন তাকে জড়িয়ে ধরে। সিন লাক্ষ্মী ম্যাডামের বাড়িতে আসলে দেখি লাক্ষ্মী সেই মেয়েটার করুণ কান্না মনে করে অনেক কষ্ট পাচ্ছে। লাক্ষ্মীর বাবা লাক্ষ্মীর ব্যাপারটা বুঝতে পেরে বলে, পুলিশের চাকরি করলে এরকম কেস প্রতিনিয়ত আসবে, এটাতে এতটা কষ্ট পাবার কোনো প্রয়োজন নেই। আর এতটা কষ্টের মধ্যে বাড়ি বিক্রি করাটা কি খুব জরুরি ছিল? কেসটা সলভ করা পর্যন্ত তো থামতে পারতিস। লাক্ষ্মী তখন বলে, এভাবে না বলে তুমি আমাকে খোলাখুলি কেন বলতেছো না যে তুমি এই বাড়িটা বিক্রি করতে চাও না? পুরনো জিনিস, পুরনো স্মৃতি সবসময় আমাদেরকে কষ্ট দেয়। এসব তোমাকে কে বোঝাবে বাবা? আমি এখনই সালমানকে ফোন করছি, আমরা আর এই বাড়িতে থাকবো না। এমন সময় একটা লোক গ্যাস ছাড়াতে তাদের বাড়ি আসে। তো লোকটা রাজকে বলে, শুনলাম আপনারা বাড়িটা বিক্রি করে দিচ্ছেন, কোনো পার্টি পেয়েছেন? এটা শুনতেই তো রাজ তেলে বেগুনে জ্বলে যায়। সে বলে, ফালতু কথা না বলে তুই তোর কাজ কর। লোকটা বলে, আচ্ছা স্যার, ডাইনিং টেবিলটা সরিয়ে এখানে কেন রাখলেন? এটা শুনতেই লাক্ষ্মী কিছু একটা ভাবতে থাকে এবং সাথে সাথে লাক্ষ্মী স্টেশনে এসে ইন্সপেক্টর শশাঙ্ককে বলে, তাড়াতাড়ি খোঁজ করো, ভিকটিমের মার্ডারের 2-1 দিন আগে ভিকটিমের বাড়িতে কোনো গ্যাস ডেলিভারি দেওয়ার লোকেরা এসেছিল কিনা। মহেন্দ্র তখন বলে, কি হয়েছে ম্যাডাম?
লাক্ষ্মী বলে, গ্যাস ডেলিভারির লোকেদের উপর আমার সন্দেহ হয়েছে। তার কারণ এই লোকেরা বাড়িতে এন্ট্রি করে কিচেন পর্যন্ত চায়। এই লোকেরা একটানা সেই বাড়িতে 2-3 মাস যাওয়ার ফলে তারা বাড়ির লোকের সাথে ক্লোজ সম্পর্ক তৈরি করে ফেলে। একবার চিন্তা করো, এসব মার্ডারের পিছনে কোনো গ্যাস ডেলিভারি লোকের হাত নেই তো? মহেন্দ্র তখন ভেবে দেখে লাক্ষ্মী ম্যাডামের আন্দাজ সঠিকও হতে পারে। সিন এখান থেকে কাট হয়ে রাজুর কাছে আসলে দেখি রাজুর কল সেটজি রিসিভ করেছে। তো রাজু সেটজিকে বলে, সেই দিন ছেলের অপারেশনের কিছু টাকার জন্য আপনার কাছে ফোন করেছিলাম, কিছু টাকার ব্যবস্থা কি করেছেন সেটজি? সেটজি বলে, আরে রাজু, এখন আমি কিভাবে ব্যবস্থা করব? আমি তো বাইরে পুনেতে আছি। আমি এই বিষয়ে 20 দিন পরে তোমার সাথে দেখা করে কথা বলতেছি। এটা বলে সেটজি কলটা রেখে দেয়। রাজুর যার উপরে কিছুটা ভরসা ছিল, সেই ভরসাটাও এখন নষ্ট হয়ে গেল। সিন পুলিশ কন্ট্রোল রুমে আসলে দেখি একজন ইন্সপেক্টর ভিকটিমদের বাড়ির আশেপাশের সকল সিসিটিভির ফুটেজ কালেক্ট করে দেখে বলে, ভিকটিমদের সকলের বাড়িতেই এত নম্বরের টেম্পো এসে গ্যাস ডেলিভারি করেছে, কিন্তু অন্য জায়গায় অন্য নম্বরের টেম্পো গিয়ে গ্যাস ডেলিভারি করেছে। কিন্তু এই সকল ডেলিভারিগুলো একই এজেন্সি থেকে ডেলিভারি করা হয়েছে, নাম ধনিয়া গ্যাস এজেন্সি। মানে লাক্ষ্মী ম্যাডামের আন্দাজটাই সঠিক হয়েছে। সিন কাট হয়ে রাজুর বাড়িতে আসলে বাসান্তের শরীর অসুস্থ হয়ে পড়েছে, সে ঠিকঠাক ভাবে শ্বাস নিতে পারছে না। যমুনা তখন সাথে সাথে রাজুকে কল করে কাঁদতে কাঁদতে বলে, কোথায় তুমি? বাসান্ত শ্বাস নিতে পারছে না এবং চোখও খুলছে না। রাজু বলে, তুমি টেনশন করো না, তুমি যত দ্রুত সম্ভব বাসান্তকে নিয়ে দোকানে চলে আসো। সিন কাট হয়ে এবার উইলসনের কাছে আসে। উইলসন গাড়িতে করে বাড়ি ফিরতেছে। এমন সময় মাহিন্দর ফোন করে উইলসনকে সাথে সাথে পুলিশ স্টেশনে আসতে বলে। উইলসন তখন গাড়ি ঘুরিয়ে স্টেশনের দিকে যেতে থাকে। অন্যদিকে রাজু প্রিয়াকে ফোন করে বলে, ম্যাডাম, হঠাৎ করে আমার ছেলের শরীর অনেক অসুস্থ। রাজু সবকিছু প্রিয়াকে খুলে বললে প্রিয়া তাড়াতাড়ি বাসান্তকে নিয়ে হাসপাতালে আসতে বলে। সিন উইলসনের কাছে আসলে দেখি উইলসন গাড়ি চালিয়ে স্টেশনের দিকে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে একটা ছেলে জোরে বাইক চালিয়ে তার গাড়ির সামনে চলে আসে। উইলসন কোনো রকমে গাড়িটা সাইড করতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর যার ফলে স্ক্রিনে আলো আসলে দেখি উইলসন এভাবে পড়ে আছে। এমন সময় রাজু তাড়াহুড়ো করে গাড়ির সামনে এসে উইলসনকে স্যার স্যার বলে ডাক দেয়। আসলে কিছুটা দূরেই রাজুর ফুচকার দোকান। রাজু উইলসনের এমন অবস্থা দেখে সাথে সাথে উইলসনকে বাঁচাতে এসেছে। তো রাজুর ওটাকে উইলসনের জ্ঞান ফিরতেই উইলসন কোনো রকমে দরজা খুলে বাইরে আসে। রাজু উইলসনকে সাথে এনে তার দোকানের একটা চেয়ারে বসতে দেয় এবং যথাসম্ভব উইলসনকে যত্ন করে। উইলসন তখন রাজুকে বলে, গাড়িতে ব্যান্ডেজ আছে। রাজু তখন সাথে সাথে গাড়ির ভেতর থেকে ব্যান্ডেজ নিতে আসে। রাজু ডয়ার থেকে ব্যান্ডেজ নিতেই দেখে ডয়ারে অনেকগুলো টাকা। এটা সেই টাকা যেই টাকা প্রিয়া উইলসনকে দিয়েছে। রাজু টাকাটা হাতে নিয়ে উইলসনের দিকে তাকায়, কারণ এখন তার মন চাচ্ছে এই টাকাটা দিয়ে তার ছেলের অপারেশন করাবে। কিন্তু এরকম কাজ আজও তো সে করেনি। মানে তার এক মন বলতেছে টাকাটা নিলে সে তার ছেলের অপারেশন করাতে পারবে, তো আর এক মন বলতেছে এরকম পাপ কাজ করাটা কি ঠিক হবে? এরকম ভাবে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে ভুগতে টাকাটা রেখে ব্যান্ডেজটা নিয়ে চলে আসতে থাকে। কিন্তু সে কিছুটা দূরে আসতেই আবার ফিরে গিয়ে টাকাটা নিয়ে নেয়। এরপর সে স্বাভাবিকভাবে দোকানে এসে উইলসনকে কোনো কিছু বুঝতে না দিয়ে একটা জায়গায় টাকাটা লুকিয়ে ফেলে। এরপর রাজু ব্যান্ডেজ এনে উইলসনকে দেয়। একটু পর উইলসন রাজুকে কিছু টাকা দিতে চায়। রাজু নিতে না চাইলেও জোর করেই উইলসন টাকাটা রাজুর পকেটে দিয়ে দেয়। রাজু মনে মনে অনেকটা কষ্ট পায় যে এতটা ভালো মানুষের সাথে সে এমনটা করলো, আর এছাড়া তার কাছে তো কোনো উপায়ও ছিল না। তো উইলসন গাড়ির কাছে আসার সাথে সাথেই রাজু দোকানের জিনিসপত্র গোছাতে শুরু করে। অন্যদিকে উইলসন গাড়ির ভিতরে আসতেই গাড়ির ভেতরের ডয়ারের দিকে নজর পড়তেই দেখে গাড়ির ডয়ারে টাকাগুলো নেই। উইলসন তখন গাড়ির ভিতরের সকল জায়গায় খুঁজে দেখে, কোথাও টাকাগুলো খুঁজে পায় না। উইলসন তখন রাজুর দিকে তাকাতেই দেখে রাজু সন্দেহজনকভাবে তাড়াহুড়ো করে তার দোকানের সকল জিনিসপত্র গোছাচ্ছে। রাজুর এমন আচরণে উইলসনের সন্দেহ হয়, আর সাথে সাথে উইলসন গাড়ি ঘুরিয়ে রাজুর দোকানের কাছে আসে। এরপর রেগে মেগে রাজুর কাছে এসে বলে, টাকা কোথায় আমার? রাজু তখন মিথ্যা বলে সে কোনো টাকার ব্যাপারে জানে না। উইলসন তখন রেগে মেগে রাজুর দোকানের সকল জায়গায় টাকাটা খুঁজতে থাকে। রাজু তখন কাঁদতে কাঁদতে বলে, কোনো টাকা নেই আমার কাছে। উইলসন খুঁজতে খুঁজতে তার টাকাটা পেয়ে যায়। রাজু তখন হাত জোর করে বলে, স্যার, আমার ছেলের শরীর অনেক অসুস্থ, ওর অপারেশন করাতে অনেকগুলো টাকা লাগবে। উইলসন রেগে বলে, তাই বলে কি তুই চুরি করবি? রাজু তখন উইলসনের থেকে টাকাটা কেড়ে নিয়ে বলে, টাকাটা আমার অনেক দরকার স্যার। উইলসন তখন জোর করে টাকাগুলো নিতে গেলে টাকাগুলো মাটিতে পড়ে যায়। তারপরেও রাজু জোর করে টাকাগুলো নিতে গেলে উইলসন উপায় না পেয়ে রাজুকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর উইলসন তাড়াহুড়ো করে টাকাগুলো কুড়িয়ে পিছনে তাকাতেই অবাক হয়ে যায়। উইলসন তখন ধীরে ধীরে রাজুর কাছে আসতেই দেখে রাজু মাটিতে লুটে পড়ে আছে। উইলসন তখন রাজুর জ্ঞান ফেরানোর জন্য রাজুর মুখে পানি ছিটায়।
বাট তাও রাজু ওঠে না। এমন সময় উইলসন খেয়াল করে দেখে রাজুর মাথা দিয়ে রক্ত পড়তেছে। উইলসন তখন ভয়ে ভয়ে রাজুর নিঃশ্বাস চেক করে দেখে রাজু ফিনিশ। উইলসন ভুলে এমন একটা কাজ করে ফেলেছে যেটা সে কল্পনাও করতে পারেনি। অন্যদিকে দেখা যায় লাক্সমির টিম সেই গ্যাসের এজেন্সিতে পৌঁছে গেছে। পুলিশ টিম সেই এজেন্সিতে এসে কে কে গ্যাস ডেলিভারি করে তার সকল ফাইল চেক করতে শুরু করেছে। অন্যদিকে উইলসন খেয়াল করে সেই রাস্তা ধরে পুলিশের গাড়ি আসতেছে। উইলসন তখন ভয় পেয়ে সাথে সাথে লাশটা একটা ত্রিপল দিয়ে ঢেকে ফেলে। আমরা দেখি গাড়ির মধ্যে ইন্সপেক্টর রাজ কিছু একটা দেখে রাজুর দোকানের সামনে ভাস্করকে গাড়িটা থামাতে বলে। এরপর রাজ গাড়ি থেকে নেমে এসে উইলসনকে বলে, কে তুমি? উইলসন মিথ্যা বলে সে ফুচকা খেতে এসেছে। রাজ তখন বলে, দোকানদার কোথায় গেছে? উইলসন বলে, স্যার এইমাত্র পানি নিয়ে আসতে গেল। এরপর রাজ গাড়িতে উঠে চলে যায়। উইলসনও তখন বুঝতে পারে তার এখানে থাকাটা আর উচিত হবে না। উইলসন তখন তাড়াহুড়ো করে গাড়ি স্টার্ট দিয়ে চলে যেতে থাকে। কিন্তু রাজ কিছুটা রাস্তা যেতেই উইলসনের আচরণে তার কিছু একটা সন্দেহ হয়। তাই সে ভাস্করকে গাড়ি ঘোরাতে বলে। উইলসন রাজের গাড়ি ঘোরানো দেখে বুঝে যায় ইন্সপেক্টর রাজ কিছু একটা সন্দেহ করেছে। তাই উইলসন সাথে সাথে গাড়ি ঘুরিয়ে রাজুর দোকানে আসে এবং রাজুর লাশটা গাড়ির ডিক্কির ভেতরে রাখে এবং সকল প্রমাণ মুছে ফেলার চেষ্টা করে। এরপর তার গাড়ির নাম্বার প্লেটটাও খুলে ফেলে। এরপর গাড়ি স্টার্ট দিয়ে জোরে চালিয়ে যেতে থাকে। রাজ খেয়াল করে উইলসনের গাড়ির নাম্বার প্লেট খোলা। তাই সে সাথে সাথে ভাস্করকেও গাড়িটা ফলো করতে বলে। একটু পর যমুনা বাসান্তকে নিয়ে রাজুর দোকানে আসে, কিন্তু দোকানে এসে রাজুকে কোথাও দেখতে পায় না। যমুনা তখন সেখানে অনেক জায়গায় খোঁজার পর রাজুর ফোনে কল করে, বাট ফোনও বন্ধ দেখায়। যমুনা রাজুকে না পেয়ে অসহায় হয়ে কাঁদতে কাঁদতে বাসান্তকে নিয়ে হাসপাতালে যেতে থাকে। অন্যদিকে পুলিশ সেই গ্যাস ডেলিভারির সকল ডিটেলস পেয়ে যায়। মালটার নাম সেলভারাস, মালটা তেজার ভাই, আর এই গ্যাস ডেলিভারি করার নামে বাসার সকল খোঁজখবর নিয়ে মার্ডার করে মূলত এই সিরিয়াল কিলার। তো এরপর উইলসন গাড়িটা একটা তেল পাম্পের সামনে এনে থামে। রাজও তার গাড়িটা কিছু দূরে থামিয়ে উইলসনকে ফলো করতে থাকে। কিছুটা সময় পর দেখা যায় উইলসন এক ঢপ পেট্রোল নিয়ে তার গাড়িতে এনে রাখে। এরপর আবার গাড়ি স্টার্ট দিয়ে চলতে শুরু করে। রাজও আবার উইলসনের গাড়িটা ফলো করতে শুরু করে। অন্যদিকে পুলিশ টিম সেলভার লোকেশন জানতে পেরে একটা রাস্তার মোড়ে এসেছে। একটু পর দেখা যায় সেলভাও কিছু লোকের সাথে দেখা করার জন্য সেই মোড়ে এসেছে। তো সেলভা সেই লোকদের কাছে এসে বলে, মুরগা কোথায়? লোকটা বলে, জানি না ভাই। সেলভা বলে, ওকে বলে দিস আজ রাতে যদি আমার টাকাগুলো না দেয় কাল সকালে আমি ওর উপরের ভিসা কনফার্ম করে দেবো। পুলিশ টিম আড়াল থেকে সবকিছু শুনে বোঝে যায় তারা ক্রিমিনালকে খুঁজে পেয়েছে। তো লোকগুলো চলে গেলে পুলিশ চারিদিক থেকে পিছু করতে শুরু করে। সেলভা লোকের উপস্থিতি টের পেয়ে দৌড় লাগায়। পুলিশও সেলভাকে ধরার জন্য তার পিছু করতে শুরু করে, কিন্তু সেলভা সুযোগ বুঝে একটা গলির ভিতরে ঢুকে পড়ে। পুলিশ টিম সেই গলিতে আসলে সেলভাকে আর খুঁজে পায় না। ইন্সপেক্টর মাহেন্দরকে সকল কিছু খুলে বললে মাহেন্দর অনেক রেগে যায়। মাহেন্দর কন্ট্রোল রুমে খবরটা জানিয়ে দিলে কন্ট্রোল রুম থেকে সকল চেকপোস্ট বন্ধ করার আদেশ দেয় এবং প্রতিটা চেকপোস্টের পুলিশ গাড়িগুলো চেক করার পরে যেতে দেয়। তো উইলসন একটা চেকপোস্টের সামনে আসতেই দেখে পুলিশ প্রতিটা গাড়ি চেক করতেছে। উইলসনের তো গলা শুকিয়ে যায়, কারণ তার গাড়ির ভেতরে রাজুর লাশ রয়েছে। এমন সময় সুভাষ এসে উইলসনের গাড়িতে উঠে বসে। সুভাষ বলে, ভালো হয়েছে তোকে পেয়ে, তুই তাড়াতাড়ি গাড়ি চালা। চেকপোস্টের পুলিশ উইলসনের গাড়িটা থামাতে বললে সুভাষ বলে, এই চেকপোস্ট সরা, আমি এই গাড়িতে আছি। সুভাষকে দেখে উইলসনের গাড়িটা যেতে দেয়। একটু পর রাজও ফলো করতে করতে চেকপোস্টে এসে পৌঁছায়। রাজ পুলিশটিকে বলে, চেকিং কেন হচ্ছে এখানে? পুলিশটি বলে, স্যার পুলিশের হাত থেকে ক্রিমিনাল পালিয়েছে, তাই সকল চেকপোস্ট অ্যালার্ট করা হয়েছে। রাজ বলে, আচ্ছা একটু আগে একটা লাল গাড়ি চেকপোস্ট দিয়ে গেল, সেই গাড়িটা কি তোমরা চেক করেছো? পুলিশটা বলে, স্যার আমরা তো সকল গাড়ি চেক করতেছি। রাজ তখন আবার উইলসনের গাড়িটা ফলো করতে শুরু করে। অন্যদিকে উইলসন তো মাইন্ডের চিপায় ফেসে গেছে। টেনশনে উইলসনের শরীর দিয়ে ঘাম ঝরে পড়ছে। উইলসনের এমন অবস্থা দেখে সুভাষ বলে, আরে কি হয়েছে তোর? উইলসন বন্ধুর থেকে ব্যাপারটা লুকিয়ে বলে, আরে না না তেমন কিছু না। এমন সময় সুভাষ পিছনে তাকিয়ে বলে, এই তুই গাড়িতে পেট্রোল রেখেছিস কেন? উইলসন তো ঘাবড়ে যায়। সে তখন বলে, বাইকের পেট্রোল শেষ হয়ে গেছে, তাই পেট্রোল কিনে বাড়িতে নিয়ে যাচ্ছি। কিছুটা দূরে যেতেই সুভাষ গাড়ি থামাতে বলে এবং উইলসনকে একটা সিগারেট খেতে জোর করে। উইলসন সিগারেট খেতে না চাইলেও সুভাষ জোর করে উইলসনকে গাড়ি থেকে নামায়। অন্যদিকে রাজও ফলো করতে করতে সেখানে পৌঁছে যায়। রাজ সুভাষকে দেখে অবাক হয়ে ভাস্করকে বলে, এ তো আমাদের ডিপার্টমেন্টের সিনিয়র অফিসার সুভাষ, তাই না? ভাস্কর বলে, হ্যাঁ স্যার, তাই তো মনে হচ্ছে। অন্যদিকে সুভাষ উইলসনকে এটা সেটা বলতে থাকে, বাট উইলসন টেনশনে কোনো প্রশ্নের সঠিক জবাব দিতে পারে না। উইলসন তখন কিছু একটা বলে সিগারেট ফেলে দিয়ে গাড়ি স্টার্ট দেয়। তো উইলসন চলে গেলে সুভাষ নিচে তাকিয়ে দেখে রক্ত, আর সে উইলসনের আচরণে সকল কিছু বুঝে যায় এই রক্তটা উইলসনের গাড়ি থেকেই পড়েছে। সুভাষও তখন বাইক স্টার্ট দিয়ে উইলসনের গাড়িটা ফলো করতে শুরু করে। রাজও তখন সুভাষের গাড়িটা ফলো করতে শুরু করে। অন্যদিকে পুলিশ টিম সেলভাকে খুঁজে পেয়ে যায়। সেলভা পুলিশের হাত থেকে বাঁচতে আবার পালাতে শুরু করে। পুলিশও সেলভাকে ধরতে তার পিছু করতে শুরু করে। এই খবরটা তেজা জানতে পেরে তেজা ও তার গ্যাংয়ের ছেলেপেলে নিয়ে সেখানেই যেতে থাকে। অন্যদিকে লাক্সমিও সেখানে এসে পৌঁছায়।
এবং লাক্ষ্মী সেলভাকে খুঁজে পেয়ে তার উপরে বন্দুক তাক করে। সেলভা তখন উপায় না পেয়ে লাক্ষ্মীকে বলে, ম্যাডাম প্লিজ গুলি করবেন না, আমি স্যারেন্ডার করতে প্রস্তুত। কিন্তু লাক্ষ্মী একে জেলে না পাঠিয়ে এনকাউন্টার করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে যমুনা তার ছেলে বাসন্তকে নিয়ে হসপিটালে এসে পৌঁছায়। প্রিয়া বাসন্তকে বাঁচানোর জন্য হিট দিতে শুরু করে। যমুনা বারবার রাজুকে কল করে বাট ফোনে রাজুকে পায় না। সিন কাট হয়ে উইলসনের কাছে আসলে দেখি রাজু লাশটা নিয়ে একটা পরিত্যক্ত জঙ্গলে এসেছে। এরপর উইলসন লাশটা টানতে টানতে জঙ্গলের ভিতরে নিয়ে এসে লাশটার গায়ে পেট্রোল ঢালতে শুরু করে। এমন সময় সুভাষ সেখানে চলে আসে। সুভাষ এসব কিছু দেখতে পেয়ে উইলসনকে বলে, কি হচ্ছে এসব? লোকটাকে, কাকে তুই মার্ডার করেছিস? উইলসন ঘাবড়ে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলে সুভাষ বলে, তুই কি আমাকে সবকিছু খুলে বলবি নাকি আমি এই ঘটনা সবাইকে বলে দেবো? উইলসন তখন কান্না কান্না স্বরে বলে, আমি জেনে বুঝে লোকটাকে মারিনি দোস্ত, ভুলে সবকিছু হয়ে গেছে। সুভাষ তখন উইলসনকে সবকিছু খুলে বলতে বললে উইলসন তখন প্রথম থেকে সবকিছু খুলে বলে। সবকিছু শুনে সুভাষ বলে, তুই টেনশন করিস না, এখানকার লোকাল ইন্সপেক্টর আমার বন্ধু। এটা বলে সে কাউকে ফোন করতে ধরলে উইলসন মনে করে সুভাষ তাকে ফাঁসানোর চেষ্টা করতেছে, তাই সে বারবার সুভাষকে থামাতে যায়। এমন সময় রাজ ও ভাস্করের সাথে সেখানে এসে পৌঁছায়। সিন লাক্ষ্মীর কাছে আসলে দেখি মাহেন্দ্র সেখানে পৌঁছে গেছে, কিন্তু মাহেন্দ্র লাক্ষ্মীকে থামানোর আগেই লাক্ষ্মী সিলভার উপর ওর ভিসা কনফার্ম করে দেয়। তো সিন আবার উইলসনের কাছে আসলে দেখি রাজ ভাস্করকে নিয়ে তাদের কাছে এসেছে। রাজুর ডেড বডি দেখে অবাক হয়ে গেলে ভাস্কর উইলসনের দিকে আঙুল তুলে বলে, স্যার আপনার সন্দেহটাই সঠিক ছিল স্যার। উইলসন প্রচন্ড পরিমাণে ঘাবড়ে যায়। এবার সুভাষ তখন রাজকে বলে, দেখ রাজ, এই ছেলেটা তোরই ডিপার্টমেন্টের, ভুলেই মার্ডারটা হয়েছে। রাজ তখন সুভাষকে বলে, স্যার ক্রাইম তো ক্রাইমই, তাই না? উইলসন তখন কাঁদতে কাঁদতে বলে, স্যার আমি বরবাদ হয়ে যাব, আপনি এমনটা করেন না প্লিজ। কিন্তু রাজ বিষয়টা কোনোভাবেই মানতে চায় না। সুভাষ তখন রেগে বলে, এই রাজ, তুই তোর মুখটা বন্ধ রাখ, তুই আমাকে আইন শেখাচ্ছিস? আমি বললাম না তুই এই ঘটনা থেকে দূরে থাক, আমি সব সামলে নেব, তুই যা এখান থেকে। আসলে সুভাষ রাজের সিনিয়র পদে আছে, তাই সে রাজুকে হুমকি দিয়ে তাড়িয়ে দিতে চাইছে। রাজ তখন সুভাষকে বলে, স্যার আপনি তো একজন সিনিয়র অফিসার, আর আপনি একজন সিনিয়র অফিসার হয়ে কিভাবে একজন ক্রিমিনালের সাপোর্ট নিচ্ছেন? সুভাষ তখন রাজকে বলে, এই এরিয়াটা তোর না, তাই যা এখান থেকে। ভাস্কর তখন রাজকে বলে, এর সাথে কথা বলে কোনো লাভ হবে না, আপনি ম্যাডামকে ফোন করেন। রাজ তখন লাক্ষ্মীকে ফোন করতে ধরলে উইলসন রাজের হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে এমনটা না করতে। ভাস্কর তখন উইলসনকে বাধা দিতে ধরলে সুভাষ রেগে মেগে ভাস্করকে কষিয়ে একটা থাপ্পড় মারে। এভাবেই তাদের মাঝে মারামারি লেগে যায়। অন্যদিকে তেজা এসে দেখে তার ভাই সেলভাকে লাক্ষ্মী এনকাউন্টার করেছে। তেজা তার ভাইয়ের রক্তের সামনে দাঁড়িয়ে হাউমাউ করে কান্না করতে থাকে। সিন হাসপাতালে আসলে দেখি প্রিয়া নাজদের বলতেছে, এটাই আমাদের শেষ চেষ্টা। এভাবেই প্রিয়া বাসন্তকে বাঁচানোর জন্য শেষ চেষ্টা করতে থাকে। অন্যদিকে দেখা যায় সুভাষ ভাস্কর রাজ হাতাহাতি করার সময় তাদের পায়ে লেগে পেট্রোল পড়ে যায়। রাজ তখন উইলসনকে ধাক্কা মেরে দূরে ফেলে দেয়। সুভাষও তখন রাজকে ফেলে দিয়ে তার উপরে বন্দুক তাক করে। সিন বাসন্তের কাছে আসলে দেখি প্রিয়া অনেক চেষ্টার পরেও বাসন্তকে বাঁচাতে পারেনি, মানে বাসন্ত আর এই দুনিয়াতে নেই। অন্যদিকে তেজা তার ভাইয়ের রক্ত নিয়ে গলা ফেরে চিল্লাতে থাকে। আর অন্যদিকে সুভাষ রাজকে গুলি করার চেষ্টা করতেছে। সুভাষ ট্রিগারে চাপ দিতে রাজ বন্দুকটা সরিয়ে দেয়, যার ফলে গুলিটা পেট্রোলের ঢপে লেগে মুহূর্তের মাঝেই চারিদিকে আগুন ছড়িয়ে যায়, যার ফলে উইলসন একটু দূরে পড়ে থাকায় সে আগুনের কবল থেকে বেঁচে যায়। তো উইলসন তাদেরকে ওইভাবেই ফেলে রেখে বাড়িতে চলে আসে এবং ভয়ে পুরো জড়সড় হয়ে যায়। কিছু সময় পর কন্ট্রোল রুম রাজের সাথে কন্ট্যাক্ট করতে না পেরে রাজের গাড়িটা লোকেশন ট্রেস করে তাড়াতাড়ি কিছু পুলিশ সেখানে পাঠায়। পুলিশ সেখানে এসে দেখে 4 জনের ডেড বডি আগুনে পুড়ে পড়ে আছে। সিন হাসপাতালে আসলে দেখি যমুনা পুরো পাথর হয়ে তার মেয়েকে নিয়ে বসে আছে। প্রিয়া তখন যমুনার কাছে এসে জানতে চাই রাজু কোথায়। যমুনা জানায় রাজুর ফোন এখনো বন্ধ দেখাচ্ছে। প্রিয়া তখন যমুনাকে সান্ত্বনা দেয়। সিন লাক্ষ্মীর কাছে আসলে দেখি লাক্ষ্মী তার বাবার মৃত্যুতে পুরো কান্নায় ভেঙে পড়েছে। তো এরপর লাক্ষ্মী ক্রাইম স্পটে এসে প্রতিটা পুলিশকে একত্র করে কান্না করতে করতে বলে, আজ আমাদের 3 জন পুলিশ অফিসার ডিউটি করতে গিয়ে শহীদ হয়েছে। আমরা যাদেরকে হারিয়েছি তারা শুধু আমাদের কলিগ না, তারা কারো বন্ধু, কারো সন্তান, কারো স্বামী এবং কারোর বাবা। তাই এই কেসটা আর প্রফেশনাল নেই, এখন পার্সোনাল হয়ে পড়েছে। এই মৃত্যুর পিছনে যার হাত আছে সে যেন কোনোভাবেই বাঁচতে না পারে। তাই খুনিকে ধরতে আমাদের এখন থেকেই মিশন শুরু করতে হবে। আমাদের একটাই টার্গেট থাকবে, সকাল আসতে আসতেই আমরা যেন খুনিকে ধরতে পারি। আমরা দেখি সকল পুলিশের মাঝে উইলসনও আছে। অন্যদিকে তেজা রেগে তার গ্যাংয়ের ছেলেপেলেদেরকে বলতেছে, আমি চাই আমার ভাই সেলভার চিতা চলার আগেই আমি ওই লাক্ষ্মী ম্যাডামকে চিতার আগুনে চলাতে পারি। মানে এই সিনেমা এবার ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে।
সিন লাক্ষ্মী ম্যাডামের কাছে আসলে দেখি একজন অফিসার ইনফরমেশন কালেক্ট করে লাক্ষ্মীকে জানাই ম্যাডাম রাজ স্যার কোনো লাল গাড়ি ফলো করছিলেন। লাক্ষ্মী সকল পুলিশ টিমকে বলে আমার মনে হচ্ছে উনি সন্দেহ করার মতো কিছু দেখেছিলেন। আমরা যেখানে ওনাদের ডেড বডি পেয়েছি সেই জায়গাটা 3টা আলাদা আলাদা রাস্তা দিয়ে যাওয়া যায়, কিন্তু সকল মিসিং লিঙ্কস এই অমুক রোডটাতেই পাওয়া গেছে। তাই আমরা সকল রাস্তা রেখে এই রাস্তাটাতেই ইনভেস্টিগেশন শুরু করব। এবং লাক্ষ্মী ম্যাম এটাও বলে এই রাস্তাটাতে যতগুলো সিসি ক্যামেরা আছে সকল ফুটেজ তাড়াতাড়ি কালেক্ট করো। অন্যদিকে আমরা দেখি উইলসন ম্যাডামের এই কথা শুনে সাথে সাথে একটা লজে এসেছে সিসিটিভি ফুটেজের প্রমাণটা নষ্ট করার জন্য। তো উইলসন রিসিপশনিস্টের কাছে এসে সাথে সাথে সিসিটিভির ফুটেজটা দেখাতে বলে। উইলসন যেহেতু পুলিশ তাকে তো দেখাতেই হবে। তো লোকটা উইলসনকে উপরে এনে বলে স্যার কোন দিনের ফুটেজ দেখাবো। এমন সময় নিচ থেকে একজন রিসিপশনিস্টকে ডাক দেয়। লোকটা তখন বলে স্যার আপনি ফুটেজ চেক করেন, কে এসেছে সেটা আমি দেখে আসি। লোকটা নিচে এসে দেখে একজন পুলিশ অফিসার এসেছে। আসলে ইনিও সিসিটিভি ফুটেজ চেক করতে এসেছে। তো পুলিশ অফিসার তাকে সিসিটিভি ফুটেজ দেখাতে বললে লোকটা বলে একটু আগেই আপনাদের একজন অফিসার এসে উপরে সিসিটিভি ফুটেজ চেক করতেছে। পুলিশ অফিসারটি তখন লোকটার সাথে উপরে আসতে ধরে। অন্যদিকে উইলসন দেখে সিসিটিভির ফুটেজে তার গাড়িটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। এসব দেখে তো উইলসন সেই লেভেলের ভয় পেয়ে যায়। উইলসন তখন পিসির হার্ড ডিস্কটা খোলার চেষ্টা করে। অন্যদিকে আমরা দেখি পুলিশ ইন্সপেক্টরটি প্রায় সেই রুমে চলে এসেছে। তো তারা ভেতরে আসতেই দেখা যায় উইলসন গায়েব। লোকটা তখন পিসির কাছে এসে বলে স্যার উনি তো দেখছে হার্ড ডিস্কটা চুরি করে নিয়ে গেছে। আর এইভাবেই সকল ফুটেজের প্রমাণ উইলসন নষ্ট করে ফেলে। সিন একটা বাড়িতে আসলে দেখি কেউ একজন একটা বাড়ির কাচের জানালায় পাথর ছুটতেছে। ভেতর থেকে মহিলাটি তখন ভয় পেয়ে তার স্বামীকে কল করে পাথর মারার ব্যাপারটা খুলে বলে। আসলে যার বাড়িতে পাথর মারা হচ্ছে সেটা একজন পুলিশ অফিসারের বাড়ি, আর উনি হাসপাতালে এসেছে ময়নাতদন্তের রিপোর্ট নিতে। পুলিশটি তখন তার স্ত্রীকে বলে তুমি ভয় পেও না, আমি 10 মিনিটের মধ্যেই বাসায় পৌঁছাচ্ছি। এবার আমরা দেখি এই পাথর মারার কাজটা উইলসনই করছিল। অন্যদিকে ইন্সপেক্টর প্রভু লাক্ষ্মীকে ফোন করে বলে সকল সিসি ক্যামেরার ফুটেজ নাকি আমাদের ডিপার্টমেন্টেরই একজন লোক নিয়ে গেছে, কিন্তু এই কাজটা কে করলো এখন আমি জানতে পারিনি। এসব শুনে লাক্ষ্মী তো অবাক, কিন্তু আমরা তো জানি এই কাজটা উইলসনই করেছে। সিন উইলসনের কাছে আসলে দেখি উইলসন সেই হাসপাতালে এসেছে এবং নিজেই পুলিশটার বাড়িতে পাথর মেরে এসে নিজেই পুলিশটাকে বলতেছে আমি শুনলাম আপনার বাড়িতে কেউ পাথর মারতেছে। মানে উইলসন এখন ময়নাতদন্তের রিপোর্টের প্রমাণটা নষ্ট করে ফেলবে। তো উইলসন পুলিশটাকে বলে তাড়াতাড়ি আপনি বাড়িতে গিয়ে দেখেন কি হয়েছে, আমি ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে স্টেশনে ফিরতেছি। পুলিশটা তখন উইলসনের কথা মতো বাড়ির দিকে চলে যায়। এদিকে অফিসার প্রভু সেই পেট্রোল পাম্পে এসে সিসিটিভির ফুটেজ চেক করতে থাকে। সিসিটিভির ফুটেজটা কন্ট্রোল রুমে পাঠালে গাড়ির ভেতরে যে বসেছিল তার মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু গাড়ির মধ্যে খ্রিস্টান ধর্মের লকেট দেখে বুঝতে পারে সাসপেক্ট কোনো খ্রিস্টান ধর্মের লোক। লাক্ষ্মী তখন কন্ট্রোল রুম থেকে সকল অফিসারকে জানাই আমরা তদন্ত করে জানতে পেরেছি সাসপেক্টের গাড়ির কালার লাল এবং ফুটেজ দেখে বোঝা যাচ্ছে গাড়িটা এই জায়গাটার মধ্যেই আছে। সকলেই সেখানে গিয়ে গাড়িটা খুঁজে বের করার চেষ্টা করো। উইলসন যেহেতু অফিসার তাই এই খবরটা উইলসনকেও পাঠানো হয়। এই খবরটা পেয়ে উইলসন বুঝে যায় এখন গাড়িটার প্রমাণ নষ্ট করে ফেলতে হবে। তো উইলসন হাসপাতাল থেকে ময়নাতদন্তের রিপোর্টটা নিয়ে তাড়াহুড়ো করে সেই গাড়িটার কাছে আসে। অন্যদিকে দেখা যায় পুলিশেরা গাড়ি নিয়ে বের হয়েছে গাড়িটা খোঁজার জন্য। তো উইলসন গাড়িটার চারিদিকে ভেঙে কিছুটা রাস্তার ধুলো ছিটিয়ে দেয় উপরে, যাতে কোনো পুলিশ টিম গাড়িটা খুঁজে পেলেও তারা মনে করে গাড়িটা পুরনো একটা নষ্ট গাড়ি, এবং সে খুব সুন্দরভাবে গাড়িটার প্রমাণ নষ্ট করতেও সক্ষম হয়। পুলিশ ফোর্স তখন আর কোথাও গাড়িটা খুঁজে পায় না। লাক্ষ্মী এবার হতাশ হয়ে যায়। অন্যদিকে ফরেন্সিক টিম রাজুর দোকানের একটু দূরে ঝোপের আড়ালে রাজুর মোবাইলটা খুঁজে পায় এবং সাথে সাথে সেই ফোন দিয়ে যমুনাকে ফোন করে। যমুনাকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। তো লাক্ষ্মী যমুনাকে বলে যার ফোন দিয়ে তোমার কাছে ফোন করেছি তার নামটা কি। যমুনা জানায় ফোনটা তার স্বামী রাজুর, সে অমুক রোডে ফুচকা বিক্রি করে, সে আজ রাত থেকে নিখোঁজ। লাক্ষ্মী তখন রাজুর বয়স জানতে চাইলে যমুনা জানায় রাজুর বয়স 27 বছর। অন্যদিকে আমরা দেখি উইলসন রাজুর ময়নাতদন্তের রিপোর্টের সকল ডিটেলস নিজের মনের মতো করে চেঞ্জ করতেছে। তো উইলসন অরিজিনাল রিপোর্টটা নষ্ট করে ডুপ্লিকেট রিপোর্টটা সকল রিপোর্টের মধ্যে রাখে। অন্যদিকে ক্রাইম স্পট থেকে পাওয়া সকল জিনিসপত্র যমুনাকে দেখালে যমুনা ক্লিয়ার করে আনআইডেন্টিফাই লাশটা রাজুরই ছিল এবং যমুনা রাজুর সকল জিনিসপত্র দেখে কান্নায় ভেঙে পড়ে। এরপর উইলসন ময়নাতদন্তের রিপোর্টটা নিয়ে স্টেশনে আসে এবং প্রভাকরকে রিপোর্টটা দিলে প্রভাকর উইলসনকে জানায় তুমি অনেকটা দেরি করে ফেলেছো,
কিন্তু রিপোর্টটা নিয়ে আসার আগেই ভিকটিমের ওয়াইফ এসে লাশটা শনাক্ত করে দিয়ে গেছে। এটা শুনে উইলসন তো ঘাবড়ে যায়, কারণ সে ভিকটিমের সকল ডিটেলস তার মতো করে লিখেছে এবং প্রভাকর উইলসনকে আদেশ দেয় সে যেন এখনই মহিলাটিকে বাড়িতে ছেড়ে আসে। লাক্ষ্মী মাহেন্দ্রকে বলে, আমি একটা ব্যাপার কোনোভাবেই বুঝতে পারছি না, সকল প্রমাণগুলো খুনি এত তাড়াতাড়ি নষ্ট করে ফেলছে কিভাবে? মনে হচ্ছে আমাদের সকল খোঁজ খবর খুনি আমাদের থেকে জেনে ফেলতেছে। এটা বলে সে উইলসনের দিকে তাকালে উইলসন ভয়ে সেখান থেকে সরে আসে। তো উইলসন যমুনার কাছে এসে বলে, বডিটার প্রসিজার করতে অনেক সময় লাগবে, চলুন আমি আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। যমুনা তখন কাঁদতে কাঁদতে বলে, না সাহেব, আমার স্বামী আজ পর্যন্ত কারোর খারাপ চায়নি সাহেব, ও তো শুধু ওর ছেলের জানটা বাঁচাতে চাইতো। আমাদের ছেলে আজ হাসপাতালে নিঃশ্বাস ত্যাগ করেছে সাহেব, ওই খুনি শুধু আমার স্বামীকে না, আমার ছেলেটাকেও মেরে ফেলেছে সাহেব। মহিলাটির এমন কথা শুনে উইলসনের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে, কারণ তার হাতেই তো তার স্বামীর মৃত্যুটা হয়েছে। যমুনা বলে, আপনি টেনশন করবেন না সাহেব, আমি থানার বাহিরে বসে থাকতেছি, কিন্তু সাহেব আমি আমার স্বামীর খুনিকে একবার দেখতে চাই। একবার আমি ওর চোখের সামনে দাঁড়িয়ে জানতে চাইবো যে আমাদের জীবনটা সে কেন এভাবে নষ্ট করলো। উইলসন যমুনার সামনে আর কোনো কথা বলতে পারে না। সে বুঝতে পারে সে মনের অজান্তে কি ভুলটাই না করে ফেলেছে। পরের সিনে দেখি উইলসন প্রিয়ার হাসপাতালে এসেছে। প্রিয়া উইলসনের মন মরা দেখে বলে, কি হয়েছে তোমার? উইলসন কাঁদতে কাঁদতে বলে, আমি ভাবতে পারিনি আমি এমন জঘন্য একটা কাজ করে ফেলবো। প্রিয়া উইলসনকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে আর উইলসন অঝরে কেঁদেই যায়। অন্যদিকে লাক্ষ্মী রাজুর ময়নাতদন্তের রিপোর্টটা দেখে অবাক হয়ে যায়, কারণ রাজুর ওয়াইফ যমুনা বলেছিল রাজুর বয়স 27 বছর। লাক্ষ্মীর তখন উইলসনের সকল অদ্ভুত আচরণের কথা মনে পড়ে যায়। লাক্ষ্মী তখন কন্ট্রোল রুমে এসে উইলসনের নাম্বারটা ট্রেস করে দেখে যখন যেখানে মার্ডার হয়েছিল উইলসনের লোকেশন সেখানেই ছিল, আর সে এবার পুরোপুরি শিওর হয়ে যায় এই সকল খুনগুলো উইলসনই করেছে। লাক্ষ্মী মাহেন্দ্রকে সকল কিছু মাহেন্দ্র বলে, আমরা কি এখনই ওকে অ্যারেস্ট করবো ম্যাডাম? লাক্ষ্মী তখন বলে, যেভাবে ওর ডিপার্টমেন্টের লোকদেরকে মেরেছে ঠিক সেই রকম ভাবে আমরা ওকে মারবো, মানে লাক্ষ্মী উইলসনকে এনকাউন্টার করবে। মহেন্দ্র বলে, কোথায় আর কিভাবে ম্যাডাম? লাক্ষ্মী বলে, ও যেখানে সবাইকে নিয়ে গিয়ে মেরেছে সেখানে নিয়ে গিয়ে আমরা ওকে মারবো। সিন উইলসনের কাছে আসলে দেখি উইলসন তার বাবাকে সকল ঘটনা খুলে বলেছে। উইলসনের বাবার সকল কিছু শুনে কাঁদতে কাঁদতে বলে, ওকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছিলাম, সব স্বপ্ন আমার এভাবে শেষ হয়ে গেল। সে বলে, তুই স্যারেন্ডার হয়ে যা বেটা। এমন সময় মাহেন্দ্র উইলসনকে ফোন করে। মাহেন্দ্র বলে, তোর সাথে আর্জেন্ট কাজ আছে, তুই অমুক জায়গায় চলে আয়। উইলসন সেখানে আসতেই মাহেন্দ্র তার গাড়িতে উঠতে বলে। উইলসন বলে, কোথায় যাচ্ছি আমরা? মাহেন্দ্র বলে, চল তো সবকিছু খুলে বলতেছি। আমরা জানি মাহেন্দ্র উইলসনকে কোথায় নিয়ে যাচ্ছে। মাহেন্দ্র সেখানে আসতেই লাক্ষ্মী কোনো কথা না বলে উইলসনকে মারতে শুরু করে। উইলসন বারবার লাক্ষ্মীকে সকল কিছু খুলে বলতে যায়, বাট সকল পুলিশ টিম লাক্ষ্মী উইলসনের কোনো কথাই শোনে না। তারা সকলেই উইলসনকে নির্মমভাবে মারতে থাকে। এরপর লাক্ষ্মী পুরো উইলসনের ভিসা কনফার্ম করার জন্য বেল্ট দিয়ে এইভাবে তার গলা আটকে ধরে। উইলসনের ভিসা কনফার্ম হবে অবস্থায় তেজা তার গ্যাংয়ের সকল ছেলেপিলে নিয়ে সেখানে আসে সকল পুলিশ টিমের ভিসা কনফার্ম করার জন্য। এবার তেজার গ্যাং ও পুলিশের লড়াই শুরু হয়ে যায়। তো এভাবেই চলতে চলতে কিছুটা সময় পর দেখা যায় তেজা আর তেজার গ্যাংয়ের ছেলে পেলে সকল পুলিশকে মেরে ফেলেছে। এরপর তেজা পুরোপুরি লাক্ষ্মীর ভিসা কনফার্ম করার জন্য তার কাছে আসে। এমন সময় আমরা দেখি উইলসন কোনো রকমে একটা লাঠি নিয়ে দাঁড়িয়েছে। এরপর আর কি আবার শুরু হয়। এমন সময় লাক্ষ্মী উঠে দেখে উইলসন এভাবে সকলকে শেষ করে দিচ্ছে। সবশেষে তেজার উপরের ভিসাটাও কনফার্ম করে দেয়। এরপর উইলসন আহত অবস্থায় লাক্ষ্মী ম্যাডামের দিকে তাকায়। লাক্ষ্মী উইলসনকে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। আর সিন কাট করে পরের দিন সকালে আসলে দেখি রাজুর বউ তার ছোট্ট মেয়েকে নিয়ে ঝড়ো হওয়া থেকে দোকানটা বাঁচাতে কাগজ দিয়ে দোকানটা ঢেকতেছে।
আর অসহায় হয়ে রাজুর স্মৃতিগুলো মনে করতেছে। সিন লাক্ষ্মীর কাছে আসলে দেখি সালমান বাড়িটা কেনার জন্য লাক্ষ্মীর সাথে ডিল ফাইনাল করতে এসেছে, কিন্তু লাক্ষ্মী সালমানকে জানিয়ে দেয় সে এই বাড়িটা বিক্রি করতে চায় না। এতদিন তার বাবা পুরনো স্মৃতি বুকে আঁকড়ে বাঁচার চেষ্টা করত, এখন লাক্ষ্মী তার বাবার স্মৃতি বুকে আঁকড়ে রাখার জন্য সেও বাড়িটা বিক্রি করতেছে না। সালমান চলে গেলে লাক্ষ্মী বাড়িটার দিকে তাকিয়ে তার বাবার স্মৃতিগুলো মনে করতে থাকে। সিন উইলসনের কাছে আসলে দেখি আদালত উইলসনকে দোষী সাব্যস্ত করে জেলে পাঠাচ্ছে। তো উইলসন গাড়িতে ওঠার সময় পিছনে তাকিয়ে দেখে তার বাবা দূর থেকে অসহায় দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। উইলসন মনটাকে শক্ত করে গাড়িতে উঠতে যাবে, তখনই দেখে দূর থেকে প্রিয়াও জল টলমলো ফেসে তার দিকেই তাকিয়ে আছে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়।